আসসালামু আলাইকুম। শুরু করছি নীরব উন্মোদনা পর্ব ২৯, ৩০ ও ৩১। লিখেছেন সোরাইয়া জেসমিন। তখন রাত ১১টা নাগাদ। কারো চোখে ঘুম নেই। এই রাত করে বাড়ির একজন সদস্য বাইরে পড়ে আছে। কারো চোখে ঘুম আসে, তবে যাদের আসার তারা ঠিক ঘুমাচ্ছে। নুবা জানালার কাছে দাঁড়িয়ে নীরবে আরহামের ঝুলন্ত দেহের দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মায়া হচ্ছে তার, অনেক বেশি। এমন মুহূর্তে হাজেরা বলে উঠল, এবার এসে ঘুমো একটু। হাজেরা বলতে বলতে শুয়ে পড়ল, কিন্তু নুবার মনে শান্তি নেই। আয়রা আজ দুপুর থেকে কিচ্ছু খায়নি, সেও সেদে যায়নি। হয়তোবা বাপের সুখে তারও ক্ষুধা মিটে গেছে। তবে একটু আগে নুবা আরশির কাছে যেয়ে জানতে পারে আয়রা ঘুমাচ্ছে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তবে জানালা থেকে সরে গেল না। বাইরে ঝড়ের তারুপ চলছে। কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশটা। দমকা হাওয়ায় গাছের ডালপালা কেঁপে উঠেছে বারবার। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে চারপাশে আলোকিত করে দিচ্ছে। ছাদের বৃষ্টির টুপটাপ শব্দ যেন এক অস্থির সুর তুলেছে। দূরে কোথাও বজ্রপাতের গর্জনে কেঁপে উঠেছে চারিদিক। প্রকৃতির এই রুদ্ররূপ দেখে মানুষের মনেও নেমে এসেছে অজানা শঙ্কা। তবুও ঝড়ের মধ্যে নতুন ভোরের অপেক্ষায় আছে সবাই। নুবা আর বসে থাকতে পারল না। অনেক হয়েছে। বাইরে একটু পরে বৃষ্টি নামবে, তার উপর বজ্রপাত হচ্ছে। এভাবে বসে থাকা বড়ই কঠিন। সে এতটা পাষাণ না। নুবা উঠে দাঁড়ালো। হাজেরা টের পেল তার নরম মনের মেয়ে ওই হারামজাদার কাছে যাচ্ছে। হাজেরা মেয়েকে মাঝ রাস্তায় কথা দিয়ে আটকে দিল। কোথায় যাচ্ছিস? নুবা মায়ের দিকে তাকিয়ে নীরব কণ্ঠে বলল, বাইরে ঝড় আসছে। হাজেরা কঠিন কণ্ঠে বলল, যাওয়ার দরকার নেই। নুবা মায়ের কথায় অবাক হলো। তার মা এরকম কবে থেকে হলো? এরকম কঠিন মনের কবে থেকে হলো? যার মানবিকতা নেই তার জন্য মা দেখাবি? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি ভুলে যাচ্ছ সেও কারো সন্তান। আমি কখনোই ভাবিনি তারা এভাবে তাদের সন্তানকে আঘাত করবে। আমার জন্য যেমন তোমার জ্বলে, ঠিক তেমনি তাদেরও কষ্ট হয়। তারা যে আমার দিকটা ভেবে এই কাজটা করেছে, এতেই আমি কৃতজ্ঞ। এর থেকে বেশি আশা করলে আমি নির্ঘাত বোকার কাতারে পড়ব। হাজেরা কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, ভুলে শাস্তি পাচ্ছে, এতে আফসোস করার কিছু নেই। নুবা একটু হেসে বলল, একবার বাহিরে যে মানুষটাকে দেখে আসো মা, শরীরে কাটা দেবে। মাংস ফেটে কাঠগুলো ঢুকে গেছে জানো তো। দেখে বিশ্বাস হচ্ছিল না চাচা এইসব করেছে। তুমি তো দেখোনি। আমি আগে জানলে চাচাকে আটকাতাম। এভাবে আঘাত করা ঠিক হয়নি। নুবা একটু থেমে আবারও বলল, সবকিছু ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। উনি সুস্থ হলে একটা কথা ছিল। তুমি ওনার ব্যাপারে কিছুই জানো না, তাই এসব বলছো। তারও একটা ছোট্ট সন্তান আছে, সেটা ভেবেই আমি যাচ্ছি। অনেক হয়েছে। এভাবে আর কিছু সময় থাকলে, আজ তার কিছু হয়ে গেলে আমি দায়ী থাকবো। নিজেকে মাফ করব কি করে? যতটুকু তার প্রাপ্তি ছিল তা সে পেয়ে গেছে। অতঃপর হাজেরা আর কিছু বলতে পারল না। নুবা ধীর পায়ে ওড়না মাথায় জড়িয়ে বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে গেল। দেখা মিলল আরহামের শরীর মৃদু কাঁপছে। বাগানে লাগানো হালকা লাইটের আলোতে আরহামকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। আর সে এত সময় বারান্দায় ছিল আর ভাবছিল কি করবে। বাইরে যা শুরু হয়েছে। তবে তার ভাবনার চিন্তার ভেতরে নুবাকে আসতে দেখে সে যেন শান্তি পেল। নুবা তাড়াতাড়ি করে এসে বাগান থেকে একটা চেয়ার টেনে আরহামের পায়ের কাছে রাখলো। প্রায় অনেক ঘন্টা পর পায়ের নিচে কিছুর অস্তিত্ব পেয়ে স্বস্তি পেল সে। কে এই মানব দরদি তা দেখার জন্য আরহাম টিপ টিপ করে তাকালো। পরপর খেয়াল করলো নুবা হাতে আরেকটা চেয়ার নিয়ে এগিয়ে আসছে। আরহাম চেয়ে রইল। নুবার বাতাসে উড়তে থাকা ওড়না ঠিক করে চেয়ার নিয়ে এসে আরহামের সামনে দাঁড়ালো।
কোনো রকম শব্দ ব্যয় না করে দু হাত উঁচু করে আরহামের হাতে বাঁধা দড়ি খুলতে উদ্যোগ হলো। তবে দড়ি পর্যন্ত হাত পৌঁছানোর আগে আকাশ চমকে ভয়ঙ্কর এক বজ্রপাত ঘটল। নুবা ভয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরহামের বুকের সাথে লেগে তীর তীর করে কাঁপতে শুরু করলো। শব্দটা এতটাই মারাত্মক ছিল যে নুবার অন্তরাত্মা কেঁপে উঠেছে। এমনিতেই এই বজ্রপাত তার কাছে খুবই ভীতিকর। এদিকে বজ্রপাতেও আরহামের নড়চড় হলো না। তবে নুবা হঠাৎ বুকের সাথে এসে লেগে যাওয়ায় আরহামের শরীরের জখমগুলো আরো তেতে উঠল। আরহাম চোখ মুখ খিচে নিল। কিছু সময় পর স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে নুবা অনুভব করলো শত্রুর কাছে আশ্রয় নিয়েছে সে। এটা ভেবে তার নিজের প্রতি ধিক্কার জানাতে ইচ্ছে করলো। পরপর নুবা আস্তে আস্তে সরে আসলো। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, জানের এত ভয়? যেখানে নির্ধারিত সময়ে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে, আজ মরলে কাল 2 দিন। শুকনো ঢোক গিলে আরহামের দিকে কিছু সময়ের জন্য তাকিয়ে রইল নুবা। আরহামের মুখে রক্তগুলো শুকিয়ে আছে, কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। আর তাকিয়ে থাকলো না সে। পরপর কম্পিত হাত আবারও উঁচু করে দড়ি খুলতে ব্যস্ত হলো। আরহাম বিড়বিড় করে বলল, দরদ উতলে উতলে পড়ছে দেখছি। এই ঝড়ের তাণ্ডবের ভিতরে কি মনে করে এখানে আসা? নুবা পা দুটো আর একটু উঁচু করে নিল, ঠাঁই পাচ্ছে না। পরপর দড়ি খুলতে খুলতে বলল, শুধুমাত্র আয়রার জন্য, না হলে আপনার মতো মানুষত্ববিহীন মানবের উপর দয়া দেখানোর কোনো মানেই হয় না। এদিকে নুবা আরহামের অতি নিকটে, কারণ 5 ফুট 3 ইঞ্চি নুবা 6 ফুট মানুষের উঁচু হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। উঁচু হয়ে থাকার কারণে আরহামের মুখমণ্ডল নুবার বক্ষস্থল বরাবর স্থির হয়ে আছে। এই না স্পর্শকাতর স্থানে আরহামের অপবিত্র ছোঁয়া লেগে যায়। তবে আরহাম নীরব, চোখ দুটো বন্ধ, তার নিঃশ্বাস ফেলছে না। সামনের রমণী বিব্রত বোধ হবে তাই। নুবা শেষ পর্যন্ত দড়ি খুলতে সক্ষম হলো। নুবার হাত উঁচু করে রাখতে রাখতে হাতের ডানা ব্যথা হয়ে গেছে। আর এই লোকটা এত সময় কি করে ঝুলছে আল্লাহই জানে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার সোজা করে দাঁড়ালো। পরপর আরহাম ফুস করে নিঃশ্বাস ফেলল। এত সময় নিঃশ্বাস আটকে রাখার ফলে আরো ক্লান্ত হয়ে পড়েছে সে। নুবা এক পলক আরহামের দিকে তাকিয়ে চেয়ার থেকে নেমে যেতে লাগলো। তবে তার আগে আরহাম বাহু টেনে ধরলো নুবার। নুবা হতভম্ব হয়ে গেল। আরহাম ন্যানো সেকেন্ডের ভিতরে নুবার হাতের নিচ দিয়ে নিজের ডান হাত ঢুকিয়ে দিল। পরপর তার পিঠে হাত রাখলো। নুবার বদনখানা আরহামের আহত শরীরে এসে মৃদু ধাক্কা খেল। নুবা চোখ বড় বড় করে আরহামের দিকে তাকালো। নুবাকে এরকম অবাক হতে দেখে আরহাম মুচকি এসে নুবার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য এত কিছু হলো? শেষ পর্যন্ত এই বয়সে এসে বাপের হাতে উত্তম মাধ্যম খেলাম, আর আপনাকে এমনি এমনি ছেড়ে দেব? এটা ভাবাও বোকামি। নুবার বদনখানা মৃদু কেঁপে উঠল। বিড়বিড় করে বলল, কি করবেন আপনি? দয়া দেখাতে গিয়ে আপনাকে খুলতে আসবায় আমার ভুল হয়েছে মনে হয়। আরহাম ডান হাতে সরু 2 আঙ্গুল নুবার পিঠে চেপে ধরল। নুবা কিছুটা চমকে উঠল। নুবার মনে হলো আরহামের হাতে ধারালো কিছু আছে। নুবা পিটপিট করে আরহামের দিকে তাকিয়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আপনার হাতে কি? আরহাম নুবার কানের কাছে যে ফিসফিস করে বলল, কোনো এক ধারালো অস্ত্র, যা একটু পরে আপনার পিঠের মাংস ভেদ করে ঢুকে যাবে আর আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে। নুবা হতভম্ব হয়ে গেল। চোখে মুখে ভয়ের রেশ দেখা গেল। আরহামের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে আরহামের কাছ থেকে ছাড়া পেল না। আরহাম তাকে বরং চেপে ধরল। নড়াচড়া করলে এক্ষুনি একদম মগজের এপার ওপার করে দিব। ডোন্ট মেক মি আংরি। নুবা মাথা উঁচু করে আরহামের দিকে তাকিয়ে রইল।
চোখে মুখে এক বিষণ্ণ আর ভয় প্রকাশ পাচ্ছে তার। এমন সময় আমিনা বেগমের কণ্ঠ ভেসে আসলো। অনেক কষ্ট করে বুকে পাথর চেপে রুমে বসেছিলেন তিনি। তবে বাইরে ঝড় আসছে ভেবে ছুটে এসেছেন। ওদিকে আরহাম হারুন মির্জার অবস্থা কিছুটা খারাপ। ছেলেকে মেরে নিজের ভিতর থেকে ভেঙে পড়েছে। আমিনা বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে অনুভব করতে পারছেন তার ভিতরেই কি চলছে। পরপর বাইরে বজ্রপাতের শব্দ করায় হারুন মির্জা বরাবর নিজের স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। হয়তোবা কিছু বোঝাতে চাইছিলেন। আমিনা বেগম স্বামীর চেহারা আর ছেলের উপর টান অনুভব করে ছুটে এসেছেন। হারুন মির্জাও যে মনে মনে চাচ্ছেন ছেলেকে ঘরে ফিরাতে, তা আমিনা তার মুখ দেখে অনুভব করে ফেলেছিলেন। আমিনা বেগম এগিয়ে এসে নুবাকে দেখে বুঝতে পারল তার আগেই নুবা চলে এসেছে। আমিনা বেগম এগিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে? নুবা আরেকটু ভয় পেল। আরহাম নুবাকে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, সেদিনের থাপ্পড় আর আজকে যা হয়েছে সবকিছু উঠিয়ে রাখলাম, পরে ওসুল করে নিব, বি কেয়ারফুল। আরহাম নুবাকে ছাড়তেই নুবা লাফ দিয়ে চেয়ার থেকে নেমে পড়ল। পরপর এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আরহাম চেয়ার থেকে নেমে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে যেতে আবারও সোজা হয়ে দাঁড়ায়। আমিনা বেগম ছুটে যেয়ে ছেলের এক বাহু শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে। আরহাম কিছুটা অতিষ্ঠ হয়ে বলে, প্লিজ মম, ডোন্ট কেয়ার, আই ক্যান্ট রোলার প্লিজ। আমিনা বেগম ছেলের অবস্থা দেখে ঠোঁট চেপে কান্না আটকায়। আরহাম হাঁটতে পারছে না, শরীর কেমন দুলে দুলে পড়ে যাচ্ছে। আমিনা বেগম কোনো মতে ধরে আরহামকে নিয়ে আসতে লাগলো। তক্ষুনি ঝুম বৃষ্টি শুরু হলো। ভারী বর্ষণে মা ছেলে ভিজে একাকার হয়ে গেল। আরহামের শরীরে পানি পড়তেই শিরশির করে শরীর জ্বলে উঠল। কোনো মতে পা ফেলে ভিতরে আসলো। নুবা এক কোণায় দাঁড়িয়ে আছে। মা ছেলেকে দেখে একটু বেশি প্রচ্ছন্ন হচ্ছে সে, যেন মনে হচ্ছে ছেলের না মায়ের ব্যথা লেগেছে। এইদিকে নুবা একটা কথাই ভাবছে, তার জন্য আরহামের এই অবস্থা। আমিনা বেগম যদি তাকে ভুল বুঝে, যদি তার উপর রাগ করে, তাই এখানে দাঁড়িয়ে আছে সে। আমিনা বেগম দুর্বল ছেলেকে নিয়ে ভিতরে আসলো। নুবা শুকনো ঢোক গিলে তাদের দিকে তাকালো। তাকে উপেক্ষা করে আমিনা বেগম ছেলেকে নিয়ে এগিয়ে গেলেন। নুবার বুকটা ছাদ করে উঠল। নিশ্চয় নুবার উপরে প্রচন্ড রাগ করেছেন আমিনা বেগম। এটা ভাবলে নুবার কেমন অস্থির লাগছে। নুবা ঝেড়ে কাশলো। কিছু বলতে যাবে, তার আগেই আমিনা বেগম বলে উঠল, কিছু বলতে হবে না, বাড়ি ছেড়ে মা মেয়ে যাচ্ছিস, চলে যা। তোকে দুই চোখে আমার সহ্য হয় না। আজ তোর জন্য, শুধু তোর জন্য আমার মানিকের এই অবস্থা। তোকে তো সব খুলে বলেছিলাম, তারপরেও তুই কেন আমার ছেলেটাকে মাফ করলি না নুবা? কেন? শুকনো, শুনছিস আমার কথা? ধেন্দি। আমিনা বেগমের ভারী শব্দে নুবা লাফিয়ে উঠল। আমিনা বেগম মলিন কণ্ঠে বলল, কি রে, কথা বলছিস না কেন? কি ভাবছিস? নুবা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে সেগুলো মুছে মৃদু কণ্ঠে বলল, কি বলছিলে? আমিনা কাতর কণ্ঠে শুধালো, দুপুর থেকে আয়রা কিছু মুখে নেয়নি, একটু খাওয়াই দে না মা। নুবা চেয়ে রইল, উত্তর দিল না। আমিনা বেগম নুবার নীরবতা দেখে বললেন, তোর যদি ভালো না লাগে জোর করব না, অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়। এত কিছুর পর নুবাকে এই কথা বলতেও আমিনা বেগম নিজের প্রতি লজ্জা হয়। মেয়েটা এখনো তার নাতনিকে সামলাচ্ছে, এটা ভেবে আরো খারাপ লাগে। তারপরও বাধ্য হয় আমিনা বেগমকে নুবার কাছে ছুটে আসতে হয়। পরপর আমিনা বেগম আরহামকে এক বাহু ধরে সিঁড়ি বেয়ে উঠলেন। নুবা নিজের হুঁশে ফিরল। কি ভাবছিল সে? আমিনা তার উপর রাগ করে আছে? আসলে এমন কিছুই না, সবই নুবার মনের ভুল ধারণা। কেন জানি এই বাড়ির দুই কর্তা কর্তীকে নুবা অহংকার মুক্ত, ন্যায়পরায়ণ মনে হয়। আসলেই তারা তেমন। আসলেই নুবা নিজের ভাবনা থেকে বের হয়ে তাদের পিছনে এগিয়ে গেল।
আরহাম রুমে আসতেই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। আর সে ঘুমন্ত আয়রাকে নুবার খুলে ধরিয়ে দিল। আমিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, একটু যেহেতু ডক্টর আঙ্কেলকে কল কর, আসতে বল, ফ্যামিলি ডক্টর। আর সে ক্লান্ত কণ্ঠে বলল, ডক্টর আঙ্কেলকে কি বলবো? আমিনা শরীরে আঁচল দিয়ে মুখ মুছে বলল, আমরা হসপিটালে যাব না। আরহামও হসপিটালে যাবে না। তোর আঙ্কেলকে সেভাবেই আসতে বলিস। পিঠে মাংস কেটে গেছে, দুই একটা সেলাই পড়তে পারে, ওনাকে সব খুলে বল, আসতে বল। আর সে মাথা ঝুঁকিয়ে নিজের রুমে চলে গেল। মোবাইলটা তার রুমে। আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে বলল, মা, তুই একটু বস, আমি শাড়িটা পাল্টে আসি, ভিজে গেছে। মা ডাকটা শুনে নুবা নিজেকে আর ধরতে পারলো না। ছুটেছে এক হাতে আমিনা বেগমকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে উঠল। আমিনা বেগম অবাক হয়ে গেলেন। নুবার মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? খারাপ লাগছে যে? শুয়ে থাক। নুবা নাক টেনে বিড়বিড় করে বলল, সরি চাচি, আমার জন্য সব হলো। আরহাম ভাইয়ের আমার জন্য এই অবস্থা। আমি চাইলে চাচাকে এই বিষয় না করতে পারতাম। আমি বুঝতে পারিনি চাচা এমন ভাবে আঘাত করবে। আমিনা বেগম গলায় আটকে থাকা কান্নাটুকু গিলে বলল, যা হয়েছে ভালো হয়েছে, তোর তো কষ্ট হয়েছিল, একটু সহ্য করুক। নুবা মুখ তুলে আমিনার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমিনা চোখের পানি নিয়ে হেসে বলল, হ্যাঁ একটু হচ্ছে, তবে আফসোস নেই, না আছে কারো উপর কোনো রাগ। যা হয়েছে ঠিক হয়েছে। নুবা ছলছল চোখে বলল, তোমরা এত ভালো কেন বলো তো? কেন পরের মেয়ের কথা ভেবে নিজের সন্তানকে কষ্ট দিলে? আমিনা বেগম নুবার থুতনি ধরে আঙুল দিয়ে ধরে বলল, তুই কি পরের সন্তান? তুই এই বাড়ির ছোট মেয়ে। তোর বাবা আমার ছোট ভাইয়ের মতো, তুই আমাদের মেয়ের মতো। তার সাথে অন্যায় হলে নিশ্চয় ন্যায্য বিচার হবে। এবার অনেক হয়েছে, আমি যাই শাড়ি বদলে আসি, তুই একটু বস। বলে আমিনা বেগম ব্যস্ত পায়ে চলে গেলেন। নুবা অনুভব করলো আমিনা বেগমের বুক ফেটে যাচ্ছে, তবু সে চুপ করে আছে, সহ্য করছে। সবকিছুর জন্য নিজেকে দায়ী লাগছে নুবার। ভুল বোঝাবুঝির মাধ্যমে তার কপালের অন্ধকার নেমেছিল, কিন্তু বুঝে শুনে কাউকে এভাবে আঘাত করার কতটা ন্যায্য যা তার জানা নেই। সোফার এক কোণায় বসে আছে নুবা। কেন জানি রুমটা থেকে বের হতে ইচ্ছে হচ্ছে না। আরহামকে দেখতে ইচ্ছে করছে, তবে তাকে না, তার আঘাতগুলোকে অনুভব করতে ইচ্ছে করছে। কতটুকু গভীর সেই আঘাত, তার থেকে বেশি না কম? নুবা আয়রার ছোট ছোট হাত ধরে চুমু খেল, বিড়বিড় করে বলল, আমার আম্মা, আমার লক্ষ্মী মা। আরু বাবু গোলালু, তাই না? আয়রা ঘুম ঘুম চোখে ফিট করতে করতে রেসপন্স করলো। নুবার ঠোঁট হেলিয়ে হেসে বলল, আজ সারাদিন আন্টির কথা মনে পড়েনি? নাকি পাপার দুঃখে দুঃখিত হয়েছেন? আপনার উপর রাগ করে আছেন? আমার উপর রাগ করেছেন? আয়রা ছোট ছোট হাত দিয়ে নুবার বক্ষস্থলের নরম মাংস আঁকড়ে ধরে। নুবা সেই হাত ছাড়িয়ে চুমু খায়। এমন সময় আরহাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। পরনে সাদা ট্রাউজার, সকল রক্ত ধুয়ে মুছে গেছে। যে সব শতান ফেটে গেছে সেগুলো হা হয়ে ভিতরে সাদা মাংস দেখা যাচ্ছে। বিশেষ করে ডান কাঁধের পেশিবহুল মাংসের ওপর, যে স্থানে কেটে সাদা মাংস দেখা যাচ্ছে। পেট আর বুকের মাংস ফেটেছে। আরহামের ফর্সা শরীরের আঘাতের চোটে লাল কালো বর্ণ ধারণ করেছে। নুবা শুধু এতটুকু ভাবছে, এই লোকটা এত কিছুর পরে সোজা হয়ে কি করে দাঁড়িয়ে আছে। নুবা আর দেখতে পারলো না, মাথা নিচু করে নিল। ভাবনা চিন্তা শেষ হওয়ার আগে আরহাম এগিয়ে আসলো। ফিট করতে থাকা আয়রার দিকে ঝুঁকে গেল। হঠাৎ এমন হয় নুবা চমকে উঠল।
পিট পিট করে আরহামের দিকে মাথা উঁচু করে তাকালো, তবে আরহাম এক বিন্দুও তাকে সিম্পাথি দিল না, বরং নিজের ছোট্ট মেয়ের এক হাত ধরে নিজের কাছে টেনে নিল। নুবা ভেবে পেল না এই লোকের আক্কেল জ্ঞান কি পাছায়। না মানে ফিট করছিল আয়রা। নুবা যদি ওড়না দিয়ে নিজেকে কভার না করে বসতো তবে কিরকম বিব্রত হতো পরিস্থিতিটি তৈরি হতো এখানে। আরহাম কোনো দিকে মনোযোগ না দিয়ে মেয়েকে কলিজার সাথে ঠেকালো, তার মুখভর চুমু খেলো, আয়রাকে বুকের সাথে লাগিয়ে বলল, পাপা অনেক মিস করেছে তোমাকে আম্মু, অনেক। আয়রা বাবার মুখের দিকে তাকিয়ে এক কলিজা জোড়ালো, হাসি উপহার দিল, তবে পরপর ঠোঁট বাঁকালো, মুখে দুধ লেগে আছে, গাল বেয়ে হাসি দেওয়াতে সেই দুধ গড়িয়ে পড়ছে। আরহাম ডান হাতে বুড়ো আঙুল দিয়ে আয়রার গালে লেগে থাকা দুধ মুছে চুমু খেয়ে বলল, আমার আম্মু নাকি দুপুর থেকে কিচ্ছু খায়নি, ক্ষুধা লেগেছে মা, তাই না? পাপা আপনার পেট ভরার আগে কেড়ে নিল, রাগ করছেন কলিজা? আয়রা বাবাকে কথা বলতে বলতে দেখে হাসলো। আরহাম অনেকটা সময় মেয়েকে আদর করে অতঃপর নুবার কোলে ধরিয়ে দিয়ে বলল, দুপুর থেকে কিচ্ছু খায়নি, আশা করি পেট ভরিয়ে ঘুম পাড়িয়ে রেখে যাবে। নুবা শুধু চুপ রইল, কারণ আরহামের পিঠের আঘাত দেখে সে হতভম্ব। এখনো ছোট ছোট কাঠের অংশ ঢুকে আছে। এই লোকটা কি একটু অনুভব করতে পারছে না? আরহামের মতো আমার একটা ভাই আছে, কাজের খালাতো মামাতো, গুন্ডা টাইপের, বাপের এলাকায় রাজনীতি দলের অন্তর্ভুক্ত, বড় ভাই সেম, যেটার কথা বলছি ও ছোট, একবার মারামারি করে সে কে জানি ওর ডান কাঁধে একটু নিচে চাকু মেরে দিয়েছে, একদম লম্বা করে। শালা ব্যথা তো পায়নি, উল্টা বাড়িতে এসে গামছা দিয়ে ক্ষত রেখে অস্ত্র খুঁজে, আজকে ওটাকে মেরেই দম নিবে তাই। তারপর আমার নানু দেখে পুরাই হতবাক, মাংস হা হয়ে আছে কিন্তু একটু রক্ত নাই, 6-7টা সেলাই পড়েছিল, আমি দেখেছিলাম, পুরাই চেলার মতো, মানে যখন শুকিয়ে গেছিল তখন দেখছিলাম, আমার দেখার পর মাথা ঘুরিয়ে উঠেছিল, যাকগে মনে পড়লো তাই বললাম। নুবা আয়রাকে নিয়ে চুপচাপ বসে আছে, এদিকে এইমাত্র ডক্টর আসলো, এই বৃষ্টির ভিতরেও আসতে হয়েছে তাকে। বাড়িতে একটু ঘুমাচ্ছিল ডক্টর সাহেব, তবে তাদের জ্বালায় আর ঘুম হলো কই। ডক্টর আরহামের জখম দেখে নিজে আহত হয়েছে আর বলছে হসপিটালে নিয়ে গেলে ভালো হয়, তবে আরহাম যাবে না, সোজাসুজি কথা তার। ঈশিতা চুপচাপ শুয়ে আছে, আরাফের মুখমণ্ডল তার বক্ষস্থলে স্থাপন করছে। ঈশিতা আরাফের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাইরে বৃষ্টি চলছে। আরাফ মৃদুকণ্ঠে বলল, তো বাইরে ঝড় চলছে আরহাম, বাইরে ঝড় চলছে। আরাফ তোমার ভাই? আরাফ একরাশ বিরক্তি নিয়ে বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, রোমান্টিক কথা বলা বাদ দিয়ে ফালতু কথা শুরু করছো? ঈশিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই লোকটা কোনো কিছু গায়ে মাখে না। এদিকে আরাফ আস্তে আস্তে নিজ স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পায়তারা করতে লাগলো। ডক্টর ক্ষতস্থানের চারপাশে অবশ্য করে ইনজেকশন দিতে চায়, তবে আরহাম ডক্টরকে থামিয়ে দিয়ে শুধালো, নো নিড টু গ্যাভ এ সেডেটিভ ইনজেকশন, অবশ করার ইনজেকশন দিতে হবে না। আরহামের কথা শুনে রুমে থাকা আরশি, আমিনা, নুবা সবাই বুড়ো কুচকে নিল। আমিনা ছেলের কাঁধে হাত রেখে বলল, আরহাম এটা দিতে হবে। নো মম, আই ডোন্ট নিড দিস, আই ওয়ান্ট টু ফিল দিস পেন, সি ওয়ান্ট ইট ফিল লাইক। আমিনা বেগম ডক্টরের দিকে
তাকিয়ে বললেন, ভাই আপনি দেন তো, ওর কথা শুনবেন না। আরহাম কিছুটা বিচলিত হয়ে বলল, ইনজেকশন দিলে আমি কিছুই করতে দিব না, এভাবে থাকবো। আরহাম আরহাম এইসব কিরকম পাগলামি? আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নো নিড আন্ডারস্ট্যান্ড মম। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডক্টর সোহাগের দিকে তাকিয়ে চোখের ইশারায় নিজের কাজ করতে বললেন। ডক্টর ক্ষতস্থানটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কাঠের ধারালো টুকরোগুলো মাংসের গভীরে ঢুকে আছে। ক্ষতস্থানের চারপাশে পরিষ্কার করে নিলেন। প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি দিয়ে কিছুক্ষণ পর ডক্টর অত্যন্ত সতর্কতার সঙ্গে একটা একটা করে কাঠের টুকরোগুলো বের করতে লাগলেন। প্রতিটি টুকরো বের করার পর ক্ষতটা ভালোভাবে জীবাণুমুক্ত করলেন। জমে থাকা রক্ত পরিষ্কার করে দেখা গেল কয়েকটি জায়গা বেশ গভীরভাবে ছিঁড়ে গেছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে ক্ষতস্থান আবারও ধুয়ে মুছে পরিষ্কার করলেন। পরপর ডক্টর সোহাগ নিজের কাজ শুরু করলেন। কোনো রকম অবশ ব্যতীত আরহামের পিঠে অর্থাৎ কাঁধের কাছে 3টা সেলাই পড়ল। পুরো সময়টুকু জুড়ে তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। সে শুধু অনুভব চাইল ব্যথাটুকু, যা সে পেরেছে। সেলাই করার পর মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। চিকিৎসার শেষ হওয়ার পরে যেন কিছুটা অস্থির নিঃশ্বাস ফেলতে পারল আরহাম। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বুকেও তখনও জমে থাকা দুশ্চিন্তা একটু একটু করে কমতে শুরু করলো। পরপর কোনো মতে আরহামকে কিছুটা কাত করে শোয়ানো হলো, যেহেতু পিঠে ব্যান্ডেজ। অতঃপর আরহামের বুকে, তার পেটে সব মিলিয়ে 7টা সেলাই পড়ল। গভীর ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিয়ে বাকি লাল কালচে দাগের উপরে মলম লাগিয়ে দেওয়া হলো। আরহাম উঠে বসলো, পায়েও মাংস ভেদ হয়েছে। আরহাম পরনে রাখা ট্রাউজার ডান পাড় থেকে উঁচু করে আমিনা বেগম আতঙ্কে উঠলেন। হাঁটুর কিছুটা ওপরে ওখানে মাংস ভেদ করে বড় একটা খানা কাঠের টুকরা দেখা যাচ্ছে। ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরপর সেই স্থানে ক্লিন করে সেলাই করার কাজে উদ্যোগ হতে আরহাম বলে উঠল, আমি করছি। সোহাগ কিছুটা অবাক হয়ে বলল, আমার কাজ তুমি কথা শুরু করলে কবে থেকে? আরহাম ডক্টরের হাত থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বলল, অভ্যস্ত আমি। এগুলো আমাকে শেখাতে আসা নির্ঘাত বোকামি। আমিনা বেগম বিচলিত হয়ে এগিয়ে এসে বলল, পারবি না তুই? যারটা তাকে করতে দে। সে শুনে কার কথা? আরহাম নিজেই 2 সেলাই ঘুচে দিল। চোখে মুখে যন্ত্রণার চিহ্ন মাত্র দেখা গেল না, তবে তার কর্মকাণ্ডে রুমে থাকা বাকি সবার বেশ ব্যথা লাগলো। নুবা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ না বস্তু, আল্লাহ জানে। আল্লাহ সহায় থাকায় নুবার শরীরে কোনো রকম সেলাই পড়েনি। আরহামের পুরোপুরি ট্রিটমেন্ট করে ডক্টর কিছু মেডিসিন সাথে অনেকগুলো বক্তব্য দিয়ে চলে গেলেন। আরহাম সারাদিন না খেয়ে থেকেও ডক্টরের থেকে দেওয়া সব ওষুধ গিলে ফেলল। তার উপর ব্যথার মেডিসিনটাও একসাথে খেল, যা দেখে আমিনা বেগম মাথা ঘুরে গেল। বারবার সে না করতে লাগলো, কিন্তু আরহাম কি কারো কথা শুনবে? সময় পরিবর্তন হয়েছে। আরহাম বসে আছে, পিঠে আর বুকের আঘাতের তাড়নায় শুতে পারছে না। এদিকে আয়রাকে ফিট করাতে করাতে যখন যে নুবা আর আয়রা দুইজনেই ঘুমিয়ে গেছে তা তাদের জানা নেই। পরিবেশ ঠান্ডা হতেই আমিনা বেগম নুবার কাছে এগিয়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন, নুবা ঘুমিয়ে পড়েছিস? আরহাম পাশে ফিরে তাকালো।
পর্ব শান্ত কণ্ঠে বলল, ঘুমাচ্ছে, ডাক দিও না, ঘুমাক। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এখানে বসে বসে ঘুমাবে? দুইজনই পড়ে যাবে। আরহাম মায়ের কথা শুনে উঠে আসলো। বরাবরের মতো নুবাকে মেয়েকে সহ পাজা কুলে তুলে নিল। আমিনা বেগম তাড়াতাড়ি যে 2 হাত দিয়ে আয়রা ঠেস দিয়ে চোখ বড় বড় করে বলল, এক্ষুনি পড়ে যেত। আরহাম বিছানার দিকে এগোতে এগোতে বলল, পড়তো না। নুবা 2 হাত দিয়ে পেঁচিয়ে ধরে আছে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই ছেলের এই জঘন্য অভ্যাস কবে ঠিক হবে? যখন তখন মেয়েকে কোলে তুলে নেয়। আরহাম নুবা আর আয়রাকে আলতো করে বিছানায় শুয়ে দিল। নুবা নড়চড়ে উঠল। বুকের ওপর আয়রার ওড়না দিয়ে যার ছোট্ট শরীর ঢাকা, ঘুমের ভিতরেও নুবার বক্ষস্থল জুড়ে তারই বিচরণ। শক্ত করে আঁকড়ে ধরে আছে তাকে। আরহাম সরে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে বলল, ওদের ঠিক করে শুয়ে দাও, আমি একটু বাইরে যাচ্ছি। আমিনা বেগম এগিয়ে এসে কাতর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? কাজ আছে। কোনো কাজ নেই, চুপচাপ এখানে বস। আসছি, তুমি বসো। আমিনা বেগম ছেলের হাত ধরে টেনে বসালেন। ছল ছল চোখে বললেন, আমার কোনো কথার অমান্য করবি না তুই। চুপচাপ যে বস। মার খেয়েও শান্তি হয়নি, এখন আবার কোথায় যে উল্টাপাল্টা কি করবি? চুপচাপ মায়ের কথা শোন বাপ আমার। আরহাম চোখ উল্টালো। মহিলা মানুষের এত কান্না কোথা থেকে আসে আল্লাহ জানে। কাল রাতের ভয়ঙ্কর ঝড় যেন সব তারুব্য শেষে বিদায় নিয়েছে। আজ আকাশ জুড়ে ছড়িয়ে আছে কোমল রোদের আলো। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। চারিপাশে এক অদ্ভুত প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। ঝড়ের ক্ষতচিহ্ন রয়ে গেলেও নতুন দিনের আলো আশা জাগাচ্ছে মনে। প্রকৃতি যেন বলছে, সব ঝড়ের পরেই একদিন সুন্দর সকাল আসে, তবে সবার ক্ষেত্রে না। এক অচেনা জায়গায় নুবার কাছে সবকিছু ঘোলাটে লাগছে। আশেপাশে এরকম গলিমহল্লা। নুবা আশেপাশের পরিস্থিতি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হাজরা এবং এগিয়ে এসে বলল, কষ্ট করে এখানে থাকতে হবে। নুবা শুধু হাসল। তার কাছে মনে হলো দূর থেকে কেউ তাদের পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে দিনের আলো সরে যেয়ে রাত নেমে এলো। নুবা আশেপাশে তাকিয়ে নিরাশ হলো। হাজরা বেগম সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আই, সেও যে ওই ঘরটা। আই, ওই যে ওই ঘরটা। নুবা মায়ের পেছনে এগিয়ে যেতে নিলেই হাজরা ধোঁয়াশা হয়ে গেল। অন্ধকারে মিশে একাকার হয়ে হারিয়ে গেল। নুবা স্তব্ধ হয়ে দৌড়ে গেল নিজের মায়ের কাছে। তবে পেছন থেকে কিছু হাত তাকে টেনে ধরল। নুবা পেছনে তাকাতেই ভয়ে চমকে উঠল। কিছু মানুষ রূপী জানোয়ার তাকে আঁকড়ে ধরেছে। নুবা ভয়ে আর্তনাদ করে উঠল, তবে গলা দিয়ে শব্দ বের হলো না। নুবা তাদের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিতে চাইল, তবে একই জায়গায় সে দাঁড়িয়ে রইল। সে দৌড়াচ্ছে, তবে দৌড়াতে পারছে না। নুবার চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর নুবার গলা দিয়ে শব্দ বের হলো, বাঁচাও, বাঁচাও। তবে হঠাৎ অনেকগুলো মানুষ এসে নুবার চারপাশ দিয়ে দেওয়াল তুলে দিল, যাতে তার শব্দ বাইরে পর্যন্ত না যায়। নুবা হতভম্ব হয়ে গেল। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তখনই পেছন থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো। নুবা কম্পিত শরীরে পেছনে ঘুরতে অনেকগুলো পরপুরুষ মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ল। নুবা কম্পিত শরীরে পিছনে ঘুরতে অনেকগুলো পরপুরুষ মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ল। পুরুষগুলো এক এক করে নুবার শরীর থেকে সকল সুতার অস্তিত্ব সরিয়ে ফেলল। তার শরীরের সকল স্থানে হিংস্র পশুর মতো খাবলে ধরল।
মহিলাগুলো তার শরীরের কলঙ্কের সিলমোহর লাগাতে শুরু করলো। তার শরীরে ঘৃণিত তামাকা লেগে গেল। নুবা নিজেকে ছাড়াতে চাইল, গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল, ছাড়ো আমাকে, ছাড়ো, মরে যাচ্ছি আমি। তার আর্তনাদ আহাজারি কেউ শুনল না, বরং বাইরের দেওয়ালগুলো তার গলার শব্দ আটকে ধরল। নুবা মা মা করে চেঁচিয়ে বলল। দেওয়ালের বাইরে থেকে হাজরার শব্দ শোনা গেল। নুবা আশার আলো খুঁজে পেল, তবে ততক্ষণে তার বদনখানকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। তবে বেঁচে আছে সে, নিজের মায়ের কণ্ঠ স্পষ্ট শুনতে পাচ্ছে। বাইরে থেকে হাজরার কণ্ঠ আহাজারি শোনা গেল, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পরপর কিছু মানুষ হাজেরার গলা চেপে ধরল। হাজেরা ছটফট করতে লাগলো। নুবার চোখে কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। নুবা বিড়বিড় করে বলল, কি দোষ ছিল আমার? এই সবকিছু একটা মানুষের চোখের সামনে হলো, তবে সে কিছুই করতে পারল না। হঠাৎ করে পিলে চমকে উঠল আমিনা বেগম। ঘুম থেকে ফাল দিয়ে উঠল, বুক কাঁপছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। একটা কিরকম আজব স্বপ্ন ছিল। ভারী নিঃশ্বাস ফেলে আমিনা বেগম আশেপাশে তাকালো। সকালের আলো ফুটেছে, আলোকসজ্জায় ভরে উঠেছে। আমিনা বেগমের মাথা ধরে আসলো। চোখ খুলে সামনে তাকাতে দেখলো আরহাম বসে বসে ঘুমাচ্ছে, আর সে বেডের এক কোনায় শুয়ে আছে, তবে ঘুমাচ্ছে না। নুবা আর আয়রা খেতার জড়িয়ে লুতুপুতু হয়ে শুয়ে আছে। সে নিজেও সোফার উপর বসা। আমিনা বেগম বুকে হাত থেকে ধরপড়িয়ে উঠতেই আর সে বিছানায় উঠে বসলো। মাকে এভাবে চমকাতে দেখে নিজেও ফিল চমকে উঠল। বিছানা থেকে উঠে বসে বলল, কি হয়েছে মা? আমিনা বেগম কয়েকবার জোরে নিঃশ্বাস ফেলে শুধালো, তেমন কিছু না, খারাপ একটা স্বপ্ন দেখলাম। আর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সারাদিন টেনশন করলে এমন হবে। তুমি এবার রুমে যে একটু ঘুমাও, আমি এখানে আছি। আমিনা বেগমের বুক চিরে নিঃশ্বাস বের হয়ে এলো। যখন থেকে শুনেছে নুবারা বাড়ি ছেড়ে চলে যাবে, তখন থেকেই সে চিন্তিত। আজ সারাদিন ছেলের টেনশন, নুবার বাড়ি ছেড়ে চলে যাবে এই চিন্তায় ভেবেছেন তিনি। তাই এরকম আজগুবি স্বপ্ন আসা স্বাভাবিক। আমিনা বেগম কিছু সময় ঘুমন্ত নুবার দিকে তাকিয়ে রইল, অতঃপর রুম ত্যাগ করলো। বাড়ির সবাই আরহামের দিকে তাকিয়ে আছে। অর্ধলঙ্গ আরহাম মেয়েকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে এগিয়ে আসছে। পরনে শুধু একটি 3/4 শার্ট, প্যান্ট, কোমর থেকে ফিতা ঝুলে আছে। শরীরের যা ব্যান্ডেজ সব খুলে ফেলেছে, যার ফলে শরীরের আহত অংশগুলো সহ শিলি স্পষ্ট দেখা যাচ্ছে। নুবা মায়ের সাথে দাঁড়িয়ে কিছু কাজ এগিয়ে দিয়েছিল, তখনই এমন অবস্থা দেখে সে চোখ সরিয়ে নিল। নিচে এসে আরহাম আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, এক কাপ কফি দাও। আমিনা বেগম চোখের পলক ফেললেন। এটা অস্বাভাবিক কিছু নয়। আরহাম দেশে থাকাকালীন বেশিরভাগ সময় 3/4 শার্ট সাথে গেঞ্জি পরে ঘুরতো। এখানে শুধু গেঞ্জিটা নেই। তবে ছেলে বড় হয়েছে, কেমন চক্ষু লজ্জা হলো আমিনা বেগমের। তবে তাদের কাছে এগুলো স্বাভাবিক। রিচ মানুষের কাছে সবই পারফেক্ট। নুবা চোখ সরে নিল, বিড়বিড় করে বলল, নির্লজ্জ। হাজেরা আরহামকে নিখুঁতভাবে দেখলো, অর্থাৎ তার শরীরের ক্ষতগুলো দেখে তার শরীরে ঝাড়া মেরে উঠল, বিশেষ করে বুকে আর পিঠের কাছে শিলিগুলো। এত কিছুর পরেও আরহাম এত শটান হয়ে হেঁটে বেড়াচ্ছে কি করে, এটাই হাজেরা বুঝতে পারছে না। আরহাম এসে লিভিং রুমে বসে সামনে রাখা বড় টিভিটা অন করলো। আমিনা এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, ব্যান্ডেজ খুলেছিস কেন?
আরহাম টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, ইচিং হচ্ছিল। আরহাম, এগুলো হেলামিল বিষয় না, ইনফেকশন হয়ে যাবে। আরহাম উত্তর দিল না। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তানিয়াকে কফি বানিয়ে আনতে বললেন। আরহাম পায়ের স্লিপার খুলে সামনের টেবিলের উপর দুপা রেখে বলল, ভদ্রতার ছিটে ফোটাও নেই তার ভেতরে। সামনে মানুষ বসে আছে, দেখার প্রয়োজন বোধ করলো না। সবার সামনে আসতে একটু লজ্জাও হলো না। কাল যে কেলানি খেলো, আজকে কি ভাববে সেটাও ভাবলো না। তানিয়া বসে আরহামের সামনে হালকা নাস্তা রেখে গেল। আরহাম আশেপাশে তাকাতে লাগলো, চোখে দুটো বিচ্ছুকে খুঁজছে। নিশ্চয় রুমের কোনায় ঢুকে বসে আছে। তবে তার চিন্তা ভাবনা ভুলে প্রমাণ করে নুবা একটা বাটিতে কিছু বিস্কুট নিয়ে রুমের দিকে চলে গেল। সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই পেট পাকিয়ে আসছে তার। আরহাম আর চোখে সেদিকে তাকিয়ে বলে উঠল, কেউ একজন আপনার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে, খবর রাখেন কিছু? মিস নুবাইরা রহমান। নুবা যেতে যেতে থেমে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছন ফিরে তাকালো। আমিনা বেগম ছেলের দিকে অদ্ভুতভাবে তাকালো। মায়ের চাহনি দেখে আরহাম নিষ্পাপ কণ্ঠে বলল, আমি তো আয়রার কথা বললাম মম। আমিনা বেগম ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ও। নুবা এগিয়ে এসে হাতের থেকে বিস্কুটটা রেখে আয়রাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তবে ঘাড়তেরা আরহাম মেয়েকে এগিয়ে না দিয়ে নুবার দিকে তাকিয়ে রইল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেন। আরহামের হেলদোল হলো না। নুবা বিরক্তে ভুরু কুঁচকে নিল। আরহাম মনে মনে ফিকে হেসে আয়রাকে এগিয়ে দিল। পরপর টিভির চ্যানেলে শোনা গেল, ভারী বর্ষণ, নওগাঁয় বিটার পরিমাণের ক্ষতি হয়েছে, সাথে মারাত্মক বজ্রপাতে একজন প্রাণ হারিয়েছে। নওগাঁ জেলার গ্রামের ছেলের মৃত্যু। শেষের শব্দগুলো নুবা দূরে চলে যাওয়ায় ফলে শুনতে পেল না। সময় কারো জন্য থেমে থাকে না, এটা অত্যন্ত সত্য। প্রকৃতি নিজের মতো চলতে থাকে, শুধু রয়ে যায় কিছু স্মৃতি আর সংস্কৃতি, যাতে অবশ্যই দিনের পরিবর্তন তাতে আবির্ভাব ঘটে। হাজেরা নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, এগুলো নিব, পড়বি তুই? নিয়ে নাও, কাজে আসবে। হাজেরা বাকি কাপড়গুলো ব্যাগে ভরে নিল। নুবার কেমন নিজেকে ছন্ন ছাড়া লাগলো। 7-8 বছর বেশি হলো, 9 বয়সে নুবা এই বাড়িতে পা রেখেছে। ছোট্ট নুবা আজ চলে যাচ্ছে, বুকটা একটু হলেও পুড়ছে তার, বিশেষ করে আয়রার জন্য। সে চলে গেলে আয়রা নিশ্চয় কষ্ট হবে। ভাবতে নুবার বুক খালি খালি লাগছে। বুকটা একটু হলেও পুড়ছে তার, বিশেষ করে আয়রার জন্য। সে চলে গেলে আয়রা নিশ্চয়ই কষ্ট হবে। হাজারা মেয়েকে ভাবনা চিন্তা করতে দেখে বলল, রেডি হয়ে নে, জিনিসপত্র নেওয়ার জন্য একটা ছোট ভ্যান ভাড়া করছি। আজকে ভ্যান পাওয়াও যায় না। নুবা শুধু মাথা ঝুঁকালো। পরপর বোরকা হাতে নিয়ে শরীরে জড়িয়ে নিল। কোনো মতে হিজাব পরে নিল। ব্যাগে রাখা বইগুলোর দিকে একবার ছোট্ট চোখটি বুলিয়ে নিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই রুমে তাদের সংসারের কয়েকটা জিনিস আছে পুরাতন, সেগুলো নিয়ে যাবে। নুবার বাবা কখনোই ঘরের মালপাতি বেশি করেনি। তার ইচ্ছে ছিল আগে নিজের একটা মাথা গোঁজার ঠাঁই বানাবে, তারপর নিজের জায়গায় একটা ঘর তুলে ঘরের জিনিসপাতি করবে। ভাড়া বাড়িতে জিনিসপত্র করা বোকামি। কখন কোথা থেকে কোন জায়গায় যেতে হয় বলা যায় না, তাই প্রয়োজনীয় জিনিস ব্যতীত কিছুই ক্রম করেনি ইয়াস রহমান। নুবা আমিনা বেগমকে জড়িয়ে ধরে আছে, নীরবে তার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমিনা বেগম স্তব্ধ। এত তাড়াতাড়ি হাজেরা মেয়েকে নিয়ে চলে যাবে?
তা তার ধারণার বাইরে ছিল। নুবা অনেকটা সময় পার করে নাক টেনে বলল, কোনো ভুল ত্রুটি করে ফেললে মাফ করে দিও চাচি, অনেক জ্বালিয়েছি তোমাদের। আমিনা বেগম উত্তর দিল না। এর ভিতরে হাজেরা ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলো। নিজের যা ছিল তাই নিয়েছে, এইবারে কিছুই নাইনি বললেই মিথ্যা হবে, কারণ পরনের কাপড় এতদিন পেট ভরা দিল, সব তাদেরই অবদান। এদিকে নুবার চলে যাচ্ছে শুনে আর সে ছুটে নিচে আসলো। সে ভাবতে পারেনি সত্যি সত্যি তারা চলে যাবে। আমিনা বেগম নুবার পিঠে হাত বুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, পরপর নুবাকে ছেড়ে হাজেরার দিকে এগিয়ে যেয়ে মৃদু কণ্ঠে শুধালো, এখনই চলে যাবে? হাজার শান্ত কণ্ঠে বলল, ভ্যান আসছে, কিছুক্ষণের মধ্যে টুকটাক জিনিসপত্র নিয়ে যাব। আমিনা বেগমের বুকটা ছাদ করে উঠল। পরপর বলে উঠল, তোমার ভাই তো বাড়িতে নেই, ওনাকে বলে চলে যাবে? না বলে চলে যাবে? হাজেরা মাথা নিচু করে বলল, অন্য কোনো দিন এসে দেখা করে যাব। আমিনা বেগম মন মানল না, কাতর কণ্ঠে বলল, একটু বসো, তোমার ভাইকে কল দিয়ে বলছি। শুধু শুধু কষ্ট কেন করবেন? ভাইজান কাজে ব্যস্ত, আমরা পরে আসবো এক সময়। আমিনা বেগম ঠোঁট হেলিয়ে হেসে বলল, আমাকে শিখাও না হাজেরা, তোমরা গেলে যে এই বাড়িতে আর পা রাখবে না তা আমার জানা। তুমি দাঁড়াও, আমি আসছি। বলেই আমিনা বেগম ভুরু কুঁচকে রুমে চলে গেলেন। আর সে চুপচাপ নুবার দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন, সত্যি সত্যি তারা চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। এদিকে আরাফ, আরহাম, হারুন মির্জা কেউ এই বিষয়ে জানে না। আমিনা বেগম স্বামীকে ফোন দিয়ে সালাম দিলেন। হারুন মির্জা উত্তর নিয়ে বললেন, এই সময় কল করেছ? আমি কাজে ব্যস্ত। আমিনা বেগম কাতর কণ্ঠে বললেন, আপনার কাজ পরে করুন। নুবারা যে বাড়ি থেকে চলে যাচ্ছে এটা জানেন? হারুন মির্জা হতভম্ব হয়ে গেল, বিড়বিড় করে বলল, কি? হ্যাঁ, হাজেরা সব গুছিয়ে নিয়েছে, আজ চলে যাবে। কয়েকদিন ধরে নাকি আস্তে আস্তে সব গুছিয়েছিল। হারুন মির্জা বসে থেকে উঠে দাঁড়িয়ে বলল, এত কিছু হয়ে যাচ্ছে আর তুমি আমাকে এখন বলছো? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কি জানতাম নাকি? ভেবেছিলাম রাগ হয়েছে, রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু। হারুন মির্জা ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ওদের যেতে দিও না, আমি আসছি। পরপর হারুন মির্জা সামনে বসা 3-4 জনকে তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান স্টার্ট দিস থিং টুডে। আই লেট ইউ নো when the meeting will be held later. Sorry everyone. আরাফ কাম। হারুন মির্জা নিজের কাজ রেখে বাইরে ছুটলেন। এদিকে আরাফও আজ অফিসে এসেছিল। কিছু জরুরি টেন্ডার ভরার কথা ছিল, যার কারণে আরাফকে আসতে হয়েছে। হারুন মির্জাকে এভাবে বের হতে দেখে আরাফ পেছন পেছন বের হয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড ড্যাড? টেন্ডারটা হাতছাড়া হয়ে যাবে, লস হয়ে যাবে ড্যাড। হারুন মির্জা পায়ের গতি বাড়িয়ে বলল, নুবারা বাসা থেকে চলে যাচ্ছে, এর থেকে জরুরি কিছু হতে পারে না। আরাফ হারুন মির্জার কথা শুনে হতভম্ব হয়ে গেল, বিড়বিড় করে বলল, হোয়াট? আরাফ কিছুতেই চায় না নুবা চলে যাক। তাহলে তার স্বপ্নই থেকে যাবে। এদিকে কোনো একটা বিশেষ কারণে হারুন মির্জা চায় না নুবারা চলে যাক, কখনোই না। নুবারা তার আমানত, ওদের কিছু হয়ে গেলে হারুন মির্জা কখনোই নিজেকে মাফ করতে পারবে না। বিশেষ কারণটা গোপনই থাক, পরে না হয় জানা যাবে। পরিবেশ বিপর্যয়ে হয়ে যেমন মৃত্যুকালীন মতো নীরবতা থাকে, তেমনি লিভিং রুমে সবাই নীরব হয়ে বসে আছে। আরাফ হাতে মুঠো বন্ধ করে নুবার দিকে তাকিয়ে আছে, যেন ইচ্ছা হচ্ছে নুবাকে কাঁধে তুলে এর কাছাড় মারতে। কত বড় সাহস বাড়ি ছেড়ে যাবে! ঈশিতা নিরপেক্ষ, শুধু দেখেই যাচ্ছে। হারুন মির্জা সোফার উপর পর
পরনের কোট খুলে রেখে কপালের হাত দিয়ে বসে আছেন। এদিকে হাজেরা অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। হোয়াট মানে কি? শুনতে পাসনি? তোর কারণে নুবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মাত্র একটু বিছানায় গা হিলিয়ে দিয়েছিল আরহাম, পরপর মায়ের কথায় ভুরু কুঁচকে উঠল তার। আরহাম উঠে বসল আর বলল, আমার কারণে মানে? হোয়াট ডু ইউ ম্যান? আমি কি ওদের বের করে দিছি, নাকি মামের এখানে আমাকে গাছে ঝুলিয়ে মন ভরেনি? পুরাই আরহামের পরিকল্পনা ছিল। তাকে শাস্তি দেওয়ার কথা ছিল। আরহাম নুবার প্রাপ্তির জন্য নিজে মাথা পেতে এই শাস্তি নিয়েছে, যাতে অন্ততপক্ষে যা করেছে তা মুছে যাতে যায়। তবে এমন কিছুই হলো না। ব্যাগ পুলটা বেঁধে মামি বাড়িকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে। ভাবতে আরহামের রাগে কপালের রগ ফুলে গেল। যাওয়ার থাকলে আগে কেন গেল না? মাঝখান দিয়ে বয়সে এসে কেলানি খেলো, এখন কেন যাচ্ছে? এটার মানে কি? আরহাম নীরব রইল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিচে চল। হাজেরা বেগম হারুন মির্জার সামনে মাথা নিচু করে বলল, ভাইজান দেরি হয়ে যাচ্ছে, ভ্যান চলে এসেছে। হারুন মির্জা হাতের ইশারায় হাজেরাকে থামিয়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি পর করে দিলে হাজেরা? তোমাকে তো আমি নিজের ছোট বোনের মতো ভাবতাম। হাজেরা মাথা নিচু করে রইল, কিছু বলার নেই তার। আরহাম হারুন মির্জা সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাজেরার সামনে শটান হয়ে দাঁড়ালো। পরপর অদ্ভুত কণ্ঠে বলল, তুমি কি মনে করো তোমার এই বাড়ির বোঝা? তুমি কি মনে করো তোমরা এই বাড়ির বোঝা, নাকি আরহামের শাস্তির ভেতরে ঘাটতি আছে? তেমনটা না, আসল নকল পরে দেখা যাবে। হাজেরা, তুমি তোমার এই উক্তি বয়সে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছ, একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? কোথায় যাচ্ছ, কোথায় থাকবে, কিছু জানা নেই আমার। আমাকে কি তোমার বড় ভাই মনে হয় না তোমার? হারুন মির্জার কথার ভিতরে আরহাম আর আমিনা বেগম নিচে নেমে এলো। হাজেরা কিছুটা সময় নিয়ে বলল, তেমনটা না, আমাদের কারণে অনেকটা ঝামেলা হয়েছে, আমি চাই না আরো বাড়ুক। হারুন মির্জা কপালে হাত রেখে হাসল। হারুন মির্জাও বেশ বয়স চূড়া, চুলদাড়ি পেকেছে, তবে কখনো নিজেকে এই বয়সে ফিট রাখতে সক্ষম সে। কথাবার্তার ধরনও আলাদা। হারুন মির্জা নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আজ যদি এই বিষয়ে নুবার উপর করা অন্যায় প্রতিবাদ না করতাম, তবে তুমি মেয়েকে নিয়ে চলে গেলে মনকে বুঝ দিতাম। তবে যেখানে আমি নিজে হাতে সব সমাপ্তি করেছি, সেখানে কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি ভদ্রতার ভিতরে পড়ে হাজেরা? হাজেরার চোখ ছলছল করে উঠল। আমিনা বেগম এগিয়ে এসে বললেন, রাগ করে আছে এখনো আমাদের উপর? মনে হচ্ছে আজ আমাদের কারণে নুবার এই অবস্থা, তাই? হাজেরা আমিনা বেগমের দিকে তাকালো, কাতর কণ্ঠে বলল, এমনটা না আপা। হারুন মির্জা গভীর কণ্ঠে বললেন, তাহলে কেমনটা? তোমার চলে যাওয়া কতটুকু যথার্থ আমাকে একটু বোঝাবে? আর তুমি কি মনে করো দয়া দেখিয়ে তোমাদের এখানে রেখেছি, এটা মনে হয়? হাজেরা চুপ রইল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে শুধু বাড়ির কাজ এই জন্য করতে দেওয়া হয় যাতে তোমার মনে না হয় যে তুমি অন্যের ঘাড়ে বসে খাচ্ছ। না হলে এই সংসারের কাজ এখনো আমার বউয়ের করার ক্ষমতা আছে। আর বাড়িতে কি চলছে এটা কিন্তু আমি দেখে বসে থাকি না। ধরতে গেলে এখানকার মেহমান আমি। সারাদিন অফিস, তার উপর সময় পেলে আসি। কিন্তু তুমি কি বলতে পারবে আমি না কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কিনা? আমার জানা মতে আমার স্ত্রী এমন না।
আমিনা চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে পাশে যেয়ে বসলেন। হাজেরা চুপ রইলেন। হারুন মির্জা এত কঠিন কঠিন প্রশ্ন করছে যে উত্তর দেওয়ার শব্দ খুঁজে পাচ্ছে না সে। হারুন মির্জা একটু থেমে বলল, এই বাড়িতে আমার জানা মতে কেউ কখনোই তোমাকে কিছু বলেনি, না আমি, না আমার স্ত্রী, না আমার ছোট ছেলে মেয়ে। কথাটুকু বলতে নুবা আরাফের দিকে তাকালো। আরাফ আগে থেকে তার দিকে তাকিয়েছিল, তাই নুবার নজরে চোখাচোখি হলো। আরাফ চোরের মতো চোখ সরিয়ে নিল। হাজেরা বেগম কাতর কণ্ঠে বলল, জানি না ভাইজান, কেন মনে হলো চলে যাই, তবে ঝামেলা হবে না। হারুন মির্জা মৃদু হেসে বললেন, আরহাম এসেছে কয় মাস, হয়তোবা ভুল হয়েছে ওর দ্বারা। ওই ভুলের জন্য যা ন্যায্য তা আমি করেছি। এরপরেও যদি তুমি আমার উপরে তেতে থাকো, তবে আমি ব্যর্থ একজন বাবা হিসাবে। নুবা ছোট থেকে আরশির সাথে বড় হয়েছে, আমি কখনোই ওদের আলাদা ভাবিনি। আরশির জন্য যা এনেছি ওর জন্য তাই এনেছি। তবে আমার অগোচরে কেউ যদি তোমাদের ক্ষুণ্ণ করে থাকে, তবে নির্দ্বিধায় বলতে পারো আমি কঠিন বিচার তাই করব। হাজেরা হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন, কেউ কখনোই খারাপ ব্যবহার করেনি ভাইজান, তাহলে চলে কেন যাচ্ছ? আর তোমার কি মনে হয় তোমার স্বামী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে দেখি আমি তোমাদের দায়িত্ব নিয়েছি? একদমই না। তুমি কি জানো, ইয়াস শুধু আমার ড্রাইভার ছিল না, ও আমার বন্ধু ছিল। আর ওই যে এত সময় আর এই যে এতে সয় সম্পত্তি দেখছো, তার একমাত্র অংশ তোমরা, তার এক অংশ তোমাদের। ঘটনাখানি না হয় পরে খুলে বলবো, এর আগে তুমি উত্তর দাও, কোন সাহসে নুবাকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলে? কোন সাহসে? হারুন মির্জার কণ্ঠে কাট কাট ভাব আসলো, যেন রেগে গেছেন। হাজেরা উত্তর দিতে পারল না। হারুন মির্জা একটু রেগে বললেন, আর কোনোদিন কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না। যেদিন তোমাদের এখানে এনেছি তখনই আমি ফোন করেছিলাম নুবা লাল শাড়িতে এই বাড়ি থেকে বের হয়ে, আর তুমি সাদা কাফনে। আমি চাই না যাতে এই কথার নড়চড় হয়। চুপচাপ যে ব্যাগপত্র রাখো, যদি তোমার মনে একটু আমাকে বড় ভাই হিসাবে সম্মান থাকে, যদি আমার কথার দাম তোমার কাছে থাকে, তবে এখনই মেয়েকে নিয়ে রুমে যাও, এক্ষুনি। হাজেরা কেন জানি এই বাড়ির সদর দরজার উপক্রম করার আর সাহস হলো না। এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, এগুলো নিয়ে রুমে চল। বলতে বলতে হাজেরা এগিয়ে গেল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, আর হ্যাঁ, যে ঘটনা এবার ঘটেছে সেটা দ্বিতীয়বার ঘটবে না নিশ্চিত থাকো। দয়া দেখাতে হলে কিছু টাকা দিয়ে তোমাদের ওখানে ফেলে রেখে আসতে পারতাম, সাথে করে নিয়ে আসতাম না। নুবা শুধু তোমার না, আমার মেয়ের মতো, আমার ছোট ভাইয়ের সন্তান। হাজেরা এক পলক হারুন মির্জার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভরসা আছে বলেই আপনার কথা অমান্য করছি না ভাইজান। এদিকে আহাম্মক নুবা সবার দিকে একবার তাকালো, বুঝতে পারলো না কি হলো। হারুন মির্জা নুবার দিকে এক পলক তাকিয়ে বলল, তোকে কি এখন দাওয়াত দিয়ে বলবো আমি? যা রুমে যা। আর মায়ের সাথে কোনোদিনও কোথাও ড্যাং ড্যাং করে যাওয়ার আগে আমার কথা একবার ভাববি, না হলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। যা রুমে যা। হারুন মির্জার ধমকে নুবা কম্পিত হলো। পরপর শুকনো ঢোক গিলে হাতে থাকা ব্যাগ নিয়ে রুমে চলে গেল। ওরা রুমে যেতেই হারুন মির্জা ধম করে সোফায় বসে পড়ল। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আমিনা বেগম উঠে দাঁড়ালেন, স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলেন। হারুন মির্জা পানিটুকু খেয়ে একদম ছাড়ল। পরপর কঠোর কণ্ঠে বলল, কত বড় সাহস বাড়ি ছাড়বে, তারপর মেয়েটাকে বাইরে নিয়ে যেয়ে একটা ক্ষয়ক্ষতি করে আসুক, মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি নেই। এই শিয়ানা মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। আর যখন ব্যাগপত্র গুছাচ্ছিল তুমি কোথায় ছিলে?
বলেই নিজের স্ত্রীর দিকে তাকালেন। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তো জানতাম না সত্যি সত্যি ওরা মা মেয়ে মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। হারুন মির্জা বুকে হাত রেখে বললেন, এই দুটোর খেয়াল রাখবে আমিনা, আর মনে থাকে যাতে ওরাও এই পরিবারের অংশ। হাজেরা যা গুছিয়েছিল সব ঠিক করে রাখছে। হারুন মির্জার কথা উপেক্ষা করলে নির্ঘাত তাকে অপমান করা হবে। যেই সময় তাদের পাশে কেউ ছিল না, তখন মির্জা পরিবার ছিল। তখন বয়স কম হাজেরার। মেয়েটাকে নিয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারছিল না। তখন হারুন মির্জা নিজের ছোট বোন হিসেবে এই বাড়িতে তাদের এনেছে। আর যদি তার কথার অমান্য করা হয় তবে নিজের কাছে স্বার্থপর মনে হবে। তার থেকে বড় কথা, আরহাম তার প্রাপ্ত শাস্তি পেয়েছে। এখন বাড়ি ছেড়ে গেলে সবাই ভাববে এখনো হাজেরার রাগ কমেনি, রেগে চলে যাচ্ছে। নুবা বোরকা খুলে চুপচাপ হাঁটুতে থুতনি রেখে বসে আছে। আর সে ছলছল চোখে কাতর কণ্ঠে বলছে, আমি সত্যিই ভাবছিলাম তুই চলে যাবি। জানিস আমার অনেক কষ্ট হচ্ছিল, তুই চলে গেলে আমি একা হয়ে যেতাম। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চাচা না আসলে আজ মা আমাকে নিয়ে চলেই যেত। আর সে নুবার হাতের উপর হাত রেখে বলল, আমার ভাইটাকে একটু হলেও মাফ করে দে নুবা, তাহলেই সব স্বাভাবিক হবে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কারণ আরহাম নয়, আরাফ তার সমস্যা। আরহাম গায়ে হাত তুলেছে আর ইজ্জতের হাত দিতে চায়। আরহাম গায়ে হাত তুলেছে আর ইজ্জতে হাত দিতে চায়, এটাই তার সমস্যা। মার্কেও বেঁচে আছে, কিন্তু ইজ্জত গেলে তার নিঃশ্বাস ওখানে থমকে যাবে। তবে এবার থেকে সাবধানে চলাফেরা করবে সে। হারুন মির্জা আর অফিসে যায়নি, এসে শুয়ে আছেন। এমন সময় আমিনা বেগম এসে তার পাশে বসলো। কিছুটা বিচলিত হয়ে বলল, আমি ভেবেছিলাম আজ ওরা চলে যাবে, মনে হচ্ছিল এবার আমার ঘরটা শূন্য হয়ে যাবে। হারুন মির্জা স্ত্রীর কাঁধে হাত রেখে নিজের বুকে আগলে নিয়ে মাথায় থুতনি রেখে বললেন, চলে যেতে চাইলেই দিব নাকি বেগম? নুবা আর হাজেরা আমাদের দায়িত্ব, আমাদের পরিবারের অংশ। ওদের কোনো ক্ষতি হলে আমার পাপ লাগবে। মরার পর ইয়াস আমাকে ধিক্কার জানাবে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি তখন বলবেন ইয়াস ভাই আপনার বন্ধু হয়, এটা সত্যি? হারুন মির্জা মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, ইয়াস আমাকে প্রাইমারি স্কুলের বন্ধু। গ্রাম থেকে আসার পর কখনো দেখা হয়নি। অতঃপর হাজেরাকে নিয়ে শহরে আসার পর হয়েছিল। ওর থেকে জানতে পারলাম হাজেরাকে নিয়ে পালিয়ে এসেছে। তখন আমার অবস্থাও এত ভালো ছিল না। আরহামকে নিয়ে নিজেই চিন্তিত ছিলাম, তাই ভালো মতো দেখা সাক্ষাৎ হয়নি। হারুন মির্জা একটু থেমে বললেন, এরপর একদিন আমার কাছে কাজ চাইতে আসলো। শহরে নতুন ছিল, পড়ালেখাও তেমন জানতো না। আমার ব্যবসারও নাজেহাল অবস্থা। তবে ইয়াসের কথা ফেলে দিতে পারলাম না। মাত্র 5,000 টাকায় তাকে ড্রাইভারি করতে রাখলাম। বেশিরভাগ সময় ওর সাথে ওটা বসা চলতো, যা তুমি জানতে না ইয়াস জানতো। খুব গভীরভাবে বন্ধুত্ব অনুভব করছিলাম। ভেবেছিলাম সেও আমার সাথে বেইমানি করবে, কিন্তু না, সে আমার বন্ধু ছিল। এই জন্য আমার মৃত্যুকে বুক পেতে গ্রহণ করেছিল। তা না হলে তোমার কি মনে হয় কোনো ড্রাইভার শুধু মালিককে বাঁচাতে প্রাণ দিবে, নাকি এত টাকা দেখাও লালসা সামলে রাখতে পড়বে? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, আপনি এ ব্যাপারে কোনো কিছু আমাকে কখনো বলেছেন? হারুন মির্জা মুচকি হেসে বললেন, অনেক কিছু আছে যা তুমি জানো না, কারণ আমি চাই না সেগুলোতে নজর লাগুক। নজরটা আমি বড্ড বিশ্বাস করি। আমিনা বেগম অবাক হয়ে গাল ফুলিয়ে স্বামীর বুকে চিমটি কেটে বললেন, আমি নজর দিব তাই না? হারুন মির্জা পাশের টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিয়ে বললেন, চলো আজ তোমাকে না জানা কিছু কথা জানাই। আমিনা বেগম স্বামীর কথায় আগ্রহ পেলেন, সোজা হয়ে বসলেন। হারুন মির্জা ল্যাপটপ
ঘেটে একটা জমির ছবি বের করে বলল, দেখো তো জায়গাটা কেমন। আমিনা বেগম ভালো মতো দেখে বলল, সুন্দর তো, এটা কিনেছেন নাকি? হারুন মির্জা স্ত্রীর মাথায় আলতো করে থাপ্পড় মেরে বললেন, এ তো জায়গা জমি থাকতে আর কি কিনবো, এটা ইয়াসের কষ্টের টাকার। ও প্রতি মাসে বোনাস আমার কাছে জমিয়ে রাখতো, বলতো একদিন অনেক টাকা একসাথে হলে নিবে, তার উপর নিজ স্ত্রী আর সন্তানের জন্য কিছু একটা করবে। কিন্তু ওর আশা পূর্ণ হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। সে টাকা দিয়ে নুবা আর হাজরার নামে একটা জমি কিনেছি অনেক আগে, আর ওদের জন্য কিছু শেয়ার কিনে রেখেছি, যা বেনিফিট হবে তা ওদের ব্যাংকে জমা হবে। আমিনা বেগম স্বামীর কথায় বেশ অবাক হলেন, অতঃপর বললেন, ভালো, কিন্তু এই ব্যাপার নুবাদেরকে কিছু বলেননি কেন? আর ওই জমি ফাঁকা কেন রেখেছেন? একটা ঘরবাড়ি উঠালেও পারতেন। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি চাইলেই সব ওদের বলতে পারি, ওদের মাথা গোঁজার জন্য একটা বাড়ি তৈরি করে দিতে পারি, কিন্তু এগুলো বিশ্বাস করো, নুবার সামনে আরো জীবন পড়ে আছে। হাজেরা আর নুবার নামে অর্ধেক অর্ধেক রেখেছি, নুবা কিছু হলে হাজেরা পাবে, হাজেরা কিছু হলে নুবা পাবে। আমি চাই নুবার বিয়ের সময় এই সব বুঝিয়ে দিতে, কারণ এই সমাজের মানুষ অনেক খারাপ। আমি না, বুঝলে, তুমি তো জানো আমার ছেলেকে নিয়ে আমি কতটুকু ভুগেছি। সেই স্থানে ইয়াস নেই, আর থাকবে কে কখন কোথা থেকে গায়ে তামাকা লাগিয়ে দিবে জানা নেই। আমি থেকেও আমার সন্তানকে রক্ষা করতে পারিনি, সেখানে নুবার মাথার উপর বাপের ছায়া নেই। আলাদা থাকবে কোনো ঝামেলা হলে আমার নিজেকে দোষী মনে হবে। এমনিতেই হাজেরা সেদিন বলে ফেলেছে আমার জন্য তার স্বামীর জীবন শেষ হয়েছে। কথাটুকু বলতে বলতে হারুন মির্জার চোখ ভিজে আসলো, পরপর চোখের পানি মুছে বলল, নুবার বিয়ের পর আল্লাহ না করুক কোনো ঝামেলা হলে নুবা যাতে নিজে চলে খেতে পারে সেই ব্যবস্থা করেছি। দুইজন চোখের সামনে, আর কোনো বিপদ হলে ছুটে যাওয়া যাবে। দূরে গেলে কোনো ক্ষয়ক্ষতি হলে তখন কি ছুটে যাওয়া যাবে কি? নুবা এই অবস্থার পর আমি ভেবেছিলাম ওর ফিক। হারুন মির্জা থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিছু সময় চুপ থেকে বলল, নিজের ছেলেকে সাবধান করে দিবে আমিনা। আমি চাই না দ্বিতীয় দফায় এমন কিছু হোক। যথাসম্ভব নুবাকে চোখে চোখে রাখবে। আমিনা বেগম স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনে বললেন, আপনার কি মনে হয় জমির বিষয়ে ওদেরকে বলা? হ্যাঁ, দেখি, এই বিষয়ে আমি হাজারের সাথে কথা বলবো। আর কয়েকটা দিন যাক, নুবা এসএসসি শেষ হলে নুবাকে সব বুঝিয়ে দিব। আমিনা বেগম কিছু সময় চুপ থেকে ভুরু কুঁচকে বললেন, এইসব বিষয় আপনি আমাকেও বলেননি। আল্লাহ না করুক আপনার কিছু হয়ে গেলে এগুলো অজানায় থেকে যেত। হারুন মির্জার স্ত্রীর কথা একটু হেসে বলল, এমনটা হতো না। যখন আমার কিছু হয়ে যেত অবশ্যই তুমি বা আরাফ কেউ না কেউ সকল সম্পত্তি ঘেটে দেখতো, তখন জানতেই পারতো। আর তার থেকেও বড় কথা, আমার উকিল কি করতে আছে, সম্পত্তি ভাগ করতে আসলে অবশ্যই এগুলো তোমার জানতে। বুঝলে বেগম? আমিনা বেগম স্বামীর কথায় মৃদু হাসলেন। নুবা নীরব হয়ে বসে আছে। এমন একটা মুহূর্তে আরাফ রুমে প্রবেশ করলো। অবশ্য হাজরা রুমেই আছে। আরাফ এসে ভুরু কুঁচকে নুবার দিকে তাকালো। আরাফকে রুমে আসতে দেখে নুবা ভুরু কুঁচকে নিল। হাজরা আরাফকে দেখে শান্ত কণ্ঠে বলল, তুমি এখানে যে বাবা? আরাফ মুচকি এসে বলল, চাচি আপনাকে আম্মু ডাকছে, আমাকে বলল ডেকে দিতে। হাজেরা উঠে দাঁড়িয়ে বলল, ও আচ্ছা। পরপর হাজেরা রুম থেকে বের হয়ে গেল।
নুবা মায়ের পেছন পেছন যাওয়ার চেষ্টা করলে আরাফ নুবাকে আটকে নিল। নুবা দাঁতে দাঁত চেপে আসলো, বিড়বিড় করে বলল, হাত ছাড়ুন। আরাফ নুবার হাতের কবজি ধরে রাগী কণ্ঠে শুধালো, বাড়ি ছেড়ে যাচ্ছিলি যে? অনেক সাহস হয়েছে। নুবা কোনো উত্তর দিল না, হাত ছাড়াতে ব্যস্ত হলো। আরাফ নুবার থুতনি চেপে ধরে নিজের দিকে টেনে বলল, কি হলো, কথা বলছিস না কেন? নুবার রাগে দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে কফিয়ত দিতে আমি বাধ্য না, তুই বাধ্য, তোর 14 গোষ্ঠী বাধ্য। নুবা তার ছেলের হাসি দিয়ে বলল, ঈশিতা ভাবিকে ডাক দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, দেখুন ভাবি, কি চরিত্রহীন মানুষকে বিয়ে করেছেন যে আপনাকে রেখে বাইরে মুখ দিয়ে যাচ্ছে। 12 ঘাটে মুখ লাগানো মানবের মন কি আর এক ঘাটে টিকে? নুবার চোখে ঘৃণা আর তাচ্ছিল্য। আরাফ নুবার গাল চেপে ধরে মার্ক করে বলল, আপাতত তোর ঘাটে মুখ দিতে পারলে শান্তি মিলবে, বুঝলি জান? নুবা এক গাদা থুতু আরাফের মুখে ছুঁড়ে মেরে বলল, ছি জানোয়ার, ছি জানোয়ার কোথাকার। থুতু মারতে আরাফ নুবারকে ছেড়ে দিল। নুবা ছাড়া পেতে দৌড়ে বাইরে চলে আসলো। আরাফ পকেট থেকে টিস্যু বের করে মুখে থুতুগুলো মুছতে রক্তবর্ণ চোখে বিড়বিড় করে বলল, তোকে দেখে নিব, জাস্ট ওয়াট অ্যান্ড সি। করিডোর পার করে আমিনা বেগমের রুমের দিকে যেতে নিলেই দেখলো হাজেরা ফিরে আসছে। নুবা মাকে দেখে বিড়বিড় করে বলল, কি হয়েছে মা? হাজেরার সামনে এগিয়ে বলল, তেমন কিছু না, তোর ব্যাপারে কথা বললো, সামনে এসএসসি, তাই বাড়িতে টিচার আনবে, আয়রা আছে, কলেজে যে পড়তে সমস্যা হবে তাই আর কি, বাড়িতে প্রস্তুতি নিতে বলল। নুবা মার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে ভুলেই গেছিল সামনে তার পরীক্ষা। বাগানের বড় দোলনায় নুবা আর আরশি বসে আছে। নুবা বসে বসে তার লেখাপড়ার অবস্থা বলছে, কিন্তু আরশি মোবাইলে রিহানের সাথে চ্যাটিং করছে। নুবা এইসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি বসো, আমি চলে যাই। বলে নুবা উঠতে নিল। আরশি টেনে ধরে বলল, আরে বস ভাই, আমি একা বসে এখানে খিলখিল করে হাসছে, আম্মু এসে আর ঘাড় মটকে দিবে, তুই থাকলে সন্দেহ করবে না। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, তাহলে দেখো কি করছো, তাহলে দেখাও কি করছো, একটু দেখি। বলে নুবা এগিয়ে গেল। আর সে কিছু বলল না, তবে তাদের কথোপকথন দেখে নুবার মাথা ঘুরে উঠল। দুইজনই মোবাইলে বাসর ছেড়ে ফেলেছে। ইস, কি রোমান্টিক কথোপকথন। নুবার গাল গরম হয়ে গেল, বিড়বিড় করে বলল, আস্তাগফিরুল্লাহ। আর সে নুবাকে নাক ছিটকে দেখে বলল, এখানে আস্তাগফিরুল্লাহ বলার কি আছে, জামাই হয় আমার। নুবা চোখ উল্টে বলল, তাই বলে এইসব, কার কোথায় কয়টা তিল আছে। আর সে এক পা লম্বা করে নুবার হাঁটুতে মৃদু লাথি মেরে বলল, চুপ কুত্তি, বিয়ে হোক তোর বুঝবি, জামাইদের এভাবেই আটকে রাখতে হয়, না হলে হাতছাড়া হয়ে যাবে। নুবা বিড়বিড় করে বলল, যদি আটকে রাখতে হয় তবে এটা আবার কেমন ভালোবাসা? ভালোবাসা তো এমন হবে, না চাইলেও দুজন দুজনের সাথে থেকে যাবে। আর সে খুব মুখ বাঁকিয়ে বলল, তা কয়টা প্রেম করেছিস, এ তো কিছু জানিস? নুবা দাঁত দিয়ে জিভ কামড়ে বলল, প্রেম করতে হয় নাকি এই সাধারণ বিষয়ে জানার জন্য? উফ, চুপ করো, প্রেম করছি না, আমরা বিবাহিত, তো বেশি পটপট করিস না, চুপচাপ বসে থাক। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি সুন্দর বসে বসে জামাইয়ের সাথে লুতুপুতু করছে। আরহামের দাঁতে দাঁত লেগে আসলো। মোবাইলটা শক্ত করে চেপে ধরে বলল, কার সাথে ডিলটা করেছে? ওপাশ থেকে একটি লোক ফিসফিস করে বলে উঠল, স্যার, বড় একটা প্রজেক্ট আছে, এর সাথে আপনার চাচারও হাত আছে, ট্রেডারটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
তবে আপনার ড্যাড এটা নিতে চাইছে, সব ফাইনাল। আমাদের কোম্পানিতেও ইনভেস্ট করেছে, কিন্তু এর ভেতরে ঝামেলা করে আপনার চাচা বেশি দামে অন্য কোনো বড় পার্টির হাতে দিতে চাইছে। এটা হাতছাড়া হয়ে গেলে আপনাদের কোম্পানি মাটিতে পড়তে 2 সেকেন্ডও লাগবে না। তবে এই ব্যাপারে বড় স্যার কিছুই জানে না, আমি এইমাত্র খবর পেলাম। আরহাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বড় পার্টি খুঁজতে থাক, কিন্তু এই কন্টেন্টটা আমাদের কোম্পানি নিবে, নিশ্চিন্তে থাকো। তুমি জাস্ট ড্যাডকে ভুলে রাখো, বাকিটা আমি দেখে নেব। ওকে স্যার, কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার চাই, আর ওই শৌরের সব কালাকারনামার করার ফাইল তৈরি করো। অতি শীঘ্রই ওকে জেলের ভাত খাওয়াবো। আমার বাপেরটা খেয়ে তার সাথে গাদারি। এই প্রজেক্ট যে যে ঝামেলা করার চেষ্টা করেছে প্রত্যেকটার লিস্ট তৈরি করো। কত বছর কাজ করেছে, আজ পর্যন্ত কি কি গাবলা করেছে, ইন টোটাল সব ঘেটে বের করো। এই দায়িত্ব তোমাকে দিলাম, সব কয়টার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ওপাশ থেকে গভীর ভরা সুরে উঠল, আমি শীঘ্রই আপনাকে এইসব নিয়ে একটা ফাইল তৈরি করে দিব। আরহাম ফোন কেটে দিল। বরাবরই আরহাম হারুন মির্জার ব্যাপারে বা তার কোম্পানির ব্যাপারে ততটা সতর্ক না। বিদেশে থাকাকালীন কখনোই সে এইসব ঘেটে দেখেনি, কিন্তু দেশে আসার পর খেয়াল করলো কোম্পানি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। সন্দেহ হলো তার পিতার কাজে যে কোনো ঘাটতি নেই সেটা সে জানে, তবে পেছন থেকে কেউ একজন সব টেনে আধার ধরার চেষ্টা করছে। তাই এই বিষয়ে মনোযোগ দিচ্ছে সে। অতি শীঘ্রই কোম্পানিতে জয়েন হবে, তারপর এই একটাকে দেখে নিবে, বিশেষ করে তার চাচা হেলাল শাহরিয়ার মির্জাকে, অর্থাৎ মেহেরিমার বাপ। আর সে বিড়বিড় করে বলল, শোন নুবা। নুবা ব্যাঙের মতো উপর হয়ে বসেছিল, আর সে ডাকতে নুবা মাথা তুলে তাকালো। কি, নাচতে ইচ্ছা করছে? নুবা ভুরু কুঁচকে বলল, মানে কি? নুবা, নাচবো, একটা ভিডিও করে দে, তোর ভাইকে পাঠাবো। নুবা মুখ বাঁকিয়ে বলল, যত সব, আচ্ছা দাও। আর সে উঠে দাঁড়ালো। পরনে তার হাঁটুর উপর টপ টাইপের গোল ড্রেস আর জিন্স। আর সে উঠে চুলগুলো ছেড়ে দিল, পরপর একটা গান ছাড়ল, মান্ডলি মেরা ট্যান্ডলি। আর সে শরীর দুলিয়ে গানের সাথে তাল মিলালো। এদিকে আর সে ড্যান্স দেখে নুবার মোবাইল ধরা বাদ দিয়ে তার দিকে তাকিয়ে রইল। সেই হচ্ছে, নুবা গানের সাথে গুনগুন করে উঠল। ইতিমধ্যে দুই পাগল মিলে সামনে দেওয়ালে দোলনার উপর মোবাইল রেখে ড্যান্স দিচ্ছে। নুবা পরেছে হালকা নীল রাঙা 3 পিস, গলায় ওড়না ঝুলানো। গানের তালে তালে আরশি আর নুবা মন খুলে নাচতে শুরু করলো। দুইজন ভুলে গেল দিন দুনিয়া, দুইজন দুইজনের হাত ধরে ঘুরতে লাগলো। এমন একটা হাস্যজল মুহূর্তে ঈশিতা প্রোটেক্ট হলো। ঈশিতাকে দেখে নুবা আর আরশির মুখের রং উড়ে গেল। দুইজনই থেমে গেল। পরপর আরশি যে মোবাইল অফ করে বিড়বিড় করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, হোয়াট হ্যাপেন? আমাকে দেখে থেমে গেলে কেন? আমি তো তোমাদের সাথে জয়েন্ট করতে এসেছিলাম। শাড়ি পরে আছি দেখি কি ওল্ড মডেল মনে হচ্ছে? নো বেবি, আই অ্যাম জিঞ্জের। এটা তো নতুন বিয়ে হয়েছে দেখি শাড়ি পরে আছি, বাট আই পারফেক্ট ওয়ার শার্ট অ্যান্ড প্যান্টস। ঈশিতার কথা শুনে নুবা আর আরশির মুখের রং ফিরে এলো। ঈশিতার শাড়ির আঁচল কোমরে গুজে বলল, লেটস প্লে ড্যান্স পি চেঞ্জ ড্যান্স। আরশি খুশিতে গদগদ করে গান বাজালো। ঈশিতা খুবই দক্ষভাবে ডান্স স্টেপগুলো দিল। আরশি আর নুবা খিলখিল করে হেসে উঠল। ঈশিতার ডান্সটা সেই ছিল। পরপর এক এক করে সবাই নাচলো। নুবা একটি হিন্দি সং বেজে নিল, মেরি পাতলি কামার তেরি হাজার।
নুবা অনেক রকম ভঙ্গি করে কোনো রকম অসুবিধা ছাড়া ডান্স দিল। অতঃপর গানের তালে তালে আরশি আর ঈশিতাও মনের মতো নাচানাচি শুরু করলো। তিনজন মন খুলে খিলখিল করে হেসে উঠল। মনে হলো তিন বান্ধবী, না আছে তাদের ভিতরে কোনো রকম কষ্ট, না আছে উদাসীন ভাব, শুধু সুখ আর সুখ। তিনজনের নাচ তখনই অফ হলো যখন আয়রার কান্না শোনা গেল। তিনজনই পেছন ফিরে তাকালো, দেখলো আরহাম আয়রাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছে অনেক আগেই, যখন নুবার প্রায় অর্ধেক ডান্স শেষ। সে তীক্ষ্ণ চোখে সবার সবার সব কিছু দেখছিল। চোখে যেন তাক লেগে দিয়েছিল তার নুবার ডান্সে দেখে। এই মেয়ে আঁকিয়ে বাঁকিয়ে নিচে শরীরের গঠন বুঝিয়ে দেওয়ার ক্ষমতা লাগে। শরীর এতটাই নরম যে সাপের ন্যায় বাঁকিয়ে চলছিল। তবে একটা কথা মানতেই হবে, আরহামের বেশ ভালোই লেগেছে, এনজয় করছে সে। হঠাৎ করে আরহামকে দেখে সবার ডান্স অফ হয়ে গেলেও গানের সুর শোনা গেল। আরশি তাড়াতাড়ি যে মোবাইল অফ করলো। ঈশিতা লজ্জা পেল না, তবে একটু বিব্রত হলো। ভাসুরের সামনে যতই সে মডার্ন হোক না কেন। এইদিকে নুবা আরশির পেছনের দিকে উকি মেরে দেখছে কে এসেছে। পরপর আরহামকে দেখে তার কান দিয়ে ধোঁয়া ছুটছে। এই ভেবে যে তার পাগলের মতো ডান্স আবার দেখে ফেললো না তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।